নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ মঙ্গলবার বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আজ ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। কোনো অপশক্তির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি শফিকুর রহমানের। গণভোটে হ্যাঁ জয়ী, আলোচনায় কে ধরবেন বিএনপির হাল আর কে হবেন প্রধানমন্ত্রী এখনো জানা যায়নি কোনো দলীয় সিদ্ধান্ত। সমঝোতায় পৌঁছাতে আগ্রহী খামেনির সঙ্গে মুখোমুখি সংলাপে বসতে রাজি ট্রাম্প। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, বহু মানুষের প্রাণহানি। এবং বয়কটের হুমকি পেরিয়ে আজ কলম্বোয় মহারণ। টি-20 বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে চলছে দ্রুত গতিতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সচিবালয়ে জানানো হয়েছে আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শপথ অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিব এ সময় জানান, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে দাওয়াত দেয়া হবে, যার মধ্যে থাকবে দেশি বিদেশি উচ্চপদস্থ অতিথিরা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে। তিনি কতজনকে মন্ত্রী হিসেবে রাখতে চান সেটাই মূল বিষয়। শপথ গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত নয়, এটি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। জাতীয় সংসদে 297টি আসনে নির্বাচিত সদস্যরা আগামী 15, 16 এবং 17 ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর প্রতিটি দল তাদের সংসদ নেতা নির্বাচিত করবেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে জানানোর পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন। মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সম্পন্ন হবে। প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার সঙ্গে দেশের রাজনৈতিক নেতৃত্বের শপথ গ্রহণে শিগগিরই নতুন মন্ত্রিসভার কার্যক্রম শুরু হবে, যা দেশের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আগামী মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন। এর আগে ওই দিন সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। একই সঙ্গে গণভোটও হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। 300 আসনের বাংলাদেশ জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে কমপক্ষে 151 আসন প্রয়োজন। 2 শতাধিক আসন পাওয়ায় বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন। রোববার সন্ধ্যা 7টায় জামায়াত আমির ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। এর আগে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। এছাড়াও বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনা হয়েছে আমি শাপলা বলিক ভোট দিছি, বুঝছেন। নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কথা উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না তারা। বলেন, যেখানে এই ধরনের আঘাত আসবে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। ফেসবুকে ডাক্তার শফিকুর রহমান লেখেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতা হানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। যেখানে এই ধরনের আঘাত আসবে জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াত আমির আরও বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এই ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোটের বিজয় কার্যকর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সংস্কারগুলো। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পৃথক রাখার বিধান সামনে আসায় নতুন করে আলোচনায় নেতৃত্বের প্রশ্ন। এমন প্রেক্ষাপটে সরকার গঠন, সাংবিধানিক পরিবর্তন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। বিস্তারিত জাগতিক রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। পাশাপাশি গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না। তাই প্রশ্ন উঠছে, কে হবেন বিএনপির প্রধান এবং কে হবেন দেশের প্রধানমন্ত্রী। এবারই প্রথম বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নিল এবং তারেক রহমান নিজেও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ঢাকা ও বগুড়ার 2টি আসন থেকে নির্বাচিত হয়েছেন। ফলে বিএনপির আগের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এদিকে প্রায় 4,80,00,000 ভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় দেশে ব্যাপক সাংবিধানিক ও প্রশাসনিক পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। কার্যত নতুন সংসদ জুলাই জাতীয় সনদের আওতায় থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নে আইনত বাধ্য থাকবে। হ্যাঁ বিজয়ী হওয়ায় সংসদ গঠনের সঙ্গে সঙ্গে 180 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাই আলোচনায় এখন কি হবে বিএনপির সিদ্ধান্ত, যদিও এই বিষয়ে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত জানায়নি বিএনপি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী ভবিষ্যতে সংসদ হবে 2 কক্ষের। নির্বাচিত 300 এবং মনোনীত নারী 100 সদস্যের বাইরে উচ্চকক্ষ ভোটের সংখ্যানুপাতে আরও 100 সদস্য মনোনয়ন দেয়া হবে। উচ্চকক্ষ সংবিধান সংশোধন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত দেবেন। সংবিধান সংশোধন করতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। সব সাধারণ নির্বাচনের আগে একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাবনাটি এই সংস্কারের অন্যতম প্রধান অংশ। এই সংসদকে জুলাই সনদের আলোকে সেটি বাস্তবায়ন করতে হবে। এমনকি সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ভোটের লড়াই শুরুর আগেই শুরু হয় আরেকটি অদৃশ্য লড়াই, তথ্যের লড়াই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, ফটোকার্ড ও বিভ্রান্তিকর মন্তব্যের ঢল। দিন শেষে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, একই দিনেই শনাক্ত হয়েছে 104টি অপতথ্য। রাজনৈতিক দল ও শীর্ষ নেতাদের ঘিরে ছড়ানো এসব কন্টেন্ট নতুন করে সামনে এনেছে নির্বাচনী সময়ের অনলাইন তথ্যযুদ্ধের বাস্তবতা। বিস্তারিত জাগতিক রিপোর্টে। ভোরের আলো ফোটার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অদৃশ্য এক ঝড় বয়ে গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে
লাইনের চেয়ে দ্রুত গতিতে ছড়াতে থাকে ভিডিও, ফটোকার্ড আর কাটাছেঁড়া বক্তব্য। আর সেগুলো একে একে ধরতে শুরু করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। দিন শেষে তাদের হিসাব, একদিনেই 104টি অপতথ্য ছড়ানো হয়েছে। সবচেয়ে বেশি আঘাত আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে লড়া এই নেতাকে নিয়ে ছড়ানো হয় 12টি অপতথ্য, যার 92% নেতিবাচক। ফটোকার্ড, এআই, ডিপফেক, ভুয়া বক্তব্য সব অস্ত্রই এখানে ব্যবহৃত হয়েছে। নির্বাচনের আগের রাতেই ভাইরাল হয় একটি ভিডিও। দিনের ভোট রাতে নেওয়া হচ্ছে, কিন্তু রিউমার স্ক্যানার যাচাই বলছে সেটি 2024 সালের উপজেলা নির্বাচন। আরেকটি ভিডিওতে ব্যালটে সিল দেওয়ার দৃশ্য দাবি করা হয় রাতের ভোট চলছে। তদন্তে ধরা পড়ে সেটি এআই নির্মিত। রাতের ভোট শব্দটি 2018 সালের নির্বাচনের বিতর্ক থেকে উঠে এলেও এবার সেটিকে ব্যবহার করা হয়েছে ভয়ের আবহ তৈরি করতে। 12 ফেব্রুয়ারির ভোটে বড় সহিংসতার খবর না থাকলেও ছড়ানো হয় দখল আর ককটেলের ভিডিও চিত্র। লক্ষ্মীপুর 1 আসনের নামে প্রচারিত একটি দৃশ্যের সত্যতা খুঁজতে গিয়ে দেখা যায় সেটি 2021 সালের। সেনা বিদ্রোহের গুজব, ডিএমপি কমিশনারের ভোট দিতে না পারার বিভ্রান্তিকর ভিডিও সবই একই কৌশল। পুরনো ফুটেজ, কাটা বক্তব্য আর নতুন সব ক্যাপশন। দলভিত্তিক বিশ্লেষণে বিএনপিকে ঘিরে 52টি অপতথ্য, জামায়াতে ইসলামীকে নিয়ে 21টি আর জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে 10টি শনাক্ত করা হয়েছে। দিন শেষে এটা স্পষ্ট, ভোট কেন্দ্রে ব্যালটের লড়াই যতটা, তার চেয়ে কম নয় অনলাইনের তথ্যযুদ্ধ। আর সেই যুদ্ধে সত্যকে খুঁজে পাওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুষার ইসলাম, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নতুন সরকারের শপথ ঘিরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দৃষ্টি এখন ঢাকার দিকে। ঢাকা নয়াদিল্লি সম্পর্ক ও দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কারণে ভারতের আমন্ত্রণ বিশেষ গুরুত্ব বহন করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও একই দিনে মুম্বাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তার উপস্থিতির সম্ভাবনা কম। পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনার গুরুত্বপূর্ণ বার্তা দেবে। অতীতে বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কিছুটা জটিল থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ ও স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। রুবিও বলেন, প্রেসিডেন্ট অনেকবার বলেছেন তার পছন্দ হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। এটা খুব কঠিন হলেও তিনি চেষ্টা করবেন। তারা এখন সেটাই করার চেষ্টা করছেন। পারস্পরিক যোগাযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রুবিও বলেন,
তিনি এমন এক প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন যিনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত। তার মতে এর মানে এই নয় যে ট্রাম্প আয়াতুল্লাহর মতামতের সঙ্গে একমত, বরং তিনি মনে করেন সরাসরি আলাপচারিতাই সমস্যার সমাধানের উপায়। সমস্যার সমাধান এভাবেই করতে হয়। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের 3টি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপির স্থানীয় প্রতিবেদন অনুসারে নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের 3টি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপির স্থানীয় প্রতিবেদন অনুসারে নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে। রয়টার্স জানিয়েছে 3টি গ্রামে মৃতের সংখ্যা প্রায় 32 জন। অন্যদিকে এএফপি জানিয়েছে যে কমপক্ষে 46 জন নিহত হয়েছে। নিকটবর্তী গ্রামে অন্যান্য সম্ভাব্য হামলার বিবরণ এখনও স্পষ্ট নয় এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে ডাকাতরা 41টি মোটরসাইকেলে করে এসেছিল এবং প্রতিটিতে 2 বা 3 জন পুরুষ ছিল। চলতি মাসের শুরুতেও একই ধরনের আক্রমণে শতাধিক মানুষ নিহত হয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো বছরের পর বছর ধরে নাইজেরিয়ায় আক্রমণ এবং অপহরণ চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধমূলক কার্যক্রম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। ভোরের দিকে তুঙ্গা মাকেরি গ্রামে ডাকাতরা আক্রমণ চালায়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন এএফপিকে জানিয়েছেন টুঙ্গা মাকেরিতে 6 জন নিহত হয়েছেন। তিনি বলেন, কিছু বাড়িতে আগুন দেয়া হয়েছে এবং এখনও নিশ্চিতভাবে বলা যায়নি যে কতজনকে অপহরণ করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নিকটবর্তী কনকোসোর বাসিন্দা। ওই গ্রামেও আক্রমণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন প্রায় সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 4 জন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে কনকোসোতে হামলার পর ডাকাতরা পিছায় গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একজনকে হত্যা করে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অপেক্ষার অবসান। টি-20 বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। রোববার শ্রীলঙ্কার কলম্বোয় হবে ম্যাচটি। এই ম্যাচে যারা জিতবে তারাই সুপার 8-এ উঠে যাবে। আইসিসির যে কোনো আসরেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত পাকিস্তান ম্যাচ। তবে এবার সেই ম্যাচ নিয়ে কম জল খোলা হয়নি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরে 3 শর্তে ম্যাচটি খেলতে রাজি হয় পিসিবি। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি না হলে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতো আইসিসি আর ব্রডকাস্টারদের ক্ষতি হতে পারত 6,000 কোটি টাকারও বেশি। যদিও সেই বিপদ আপাতত কেটে গেছে। টি-20তে 2 দলের 16 বারের দেখায় 13 বার জয় পেয়েছে ভারত আর 3 বার পাকিস্তান। 2 দলের সবশেষ 5 দেখায় সবকটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। চলমান টুর্নামেন্টে 2 দলের শুরুটা হয়েছে দারুণ। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে 4 পয়েন্ট পাকিস্তানের, সমান 4 পয়েন্ট ভারতেরও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণ মঙ্গলবার। বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আজ ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। কোনো অপশক্তির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি শফিকুর রহমানের। গণভোটে হ্যাঁ জয়ী। আলোচনায় কে ধরবেন বিএনপির হাল আর কে হবেন প্রধানমন্ত্রী এখনো জানা যায়নি কোনো দলীয় সিদ্ধান্ত।
সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, খামেনির সঙ্গে মুখোমুখি সংলাপে বসতে রাজি ট্রাম্প। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, বহু মানুষের প্রাণহানি। এবং বয়কটের হুমকি পেরিয়ে আজ কলম্বোয় মহারণ। টি-20 বিশ্বকাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। দর্শক, এ ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।